নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বৃশ্চিক রাশির মানুষদের বিবাহ করার আগে জেনে নেওয়া দরকার যে কোন কোন রাশির সঙ্গে তাদের বিবাহ করলে পারে বেশ কিছুটা মনের মিল দেখতে পাওয়া যাবে। যদিও বা প্রত্যেকটি কথা আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমি আজকে বিবাহ করার পূর্বে কিছু বিষয় জানা দরকার, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। বহু মানুষ আমাকে ফোন করেন, আপনারা আমার কাছে এসেও অনেক সময় জিজ্ঞেস করেন যে কোন ধরনের রাশির সঙ্গে আপনাদের বিবাহ করা উচিত বা বিবাহের আগে কোন ধরনের রাশিকে তা আপনারা দেখবেন। তো সেই ক্ষেত্রে সেগুলোকেও তো অবশ্যই বলবো, এবং আপনাদের কিছু ভুল ধারণা রয়েছে। অর্থাৎ আপনাদের হয়তো অনেক সময় মনে হয় যে রাশিটার যদি আমরা মিল পেয়ে যাই, অর্থাৎ যেই ধরনের রাশির সঙ্গে জ্যোতিষী বিবাহ করার কথা বলেন সেই ধরনের রাশির মানুষের সঙ্গে যদি বিবাহ করি তাহলে পারে হয়তো আর বিবাহিত জীবনে সমস্যা থাকবে না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে 10টি বিষয় যদি দেখতে হয়, তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো শুধুমাত্র রাশির ম্যাচিংটা। রাশির ম্যাচিং অবশ্যই একটি পজিটিভ জায়গা ক্রিয়েট করে। রাশির যদি ম্যাচিং হয় তাহলে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনের একটি মিল দেখতে পাওয়া যায়। তবে রাশির ম্যাচিং মানে এটি কিন্তু নয় যে রাশির ম্যাচিং মানে সমগ্র বিবাহিত জীবনটি সুখের হয়ে যাবে। কিন্তু আমরা কি বললাম যে বিবাহ করার জন্য একজন জ্যোতিষী কিন্তু প্রায় 10 থেকে 12টি বিষয়কে ম্যাচিং করায়, মেলায়। তার মধ্যে অষ্টকূট বিচার, অর্থাৎ 8খানা কূট তো এমনি নর্মালি ভাবে দেখা হয়। তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের মধ্যে সপ্তম ভাবের পজিশন দেখতে হয়, যে আপনার সপ্তম ভাবের কন্ডিশন কি হয়ে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জোটক বিচার করতে হয়। এখন ওভারল্যাপিং বিচার করতে হয়। জোটক বিচার করেও অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা চলে আসছে বিভিন্ন কারণে, এবং যার কারণে আমরা এখন ওভারল্যাপিং বিচার করি। এবং এই ওভারল্যাপিং বিচার পশ্চিমবঙ্গের মধ্যে হাতে গোনা কয়েকজন জ্যোতিষী করে থাকেন, এবং সেই ওভারল্যাপিং বিচারটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই যুক্তি সংযুক্ত একটি বিচার পদ্ধতি। তো এগুলো তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ যখন প্রেডিকশন করি তখন আপনারা যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য আমি বলবো যে আপনারা যখন প্রথম আপনাদের সন্তানের বা আপনারা নিজেদের বিবাহের জন্য যখন আপনারা পাত্র খোঁজেন, তখন আপনারা কি ধরনের রাশির সঙ্গে বিবাহ করতে পারবেন বা বিবাহের জন্য ম্যাচিং হবে, এবং কোন ধরনের রাশিকে আপনারা পরিত্যাগ করবেন, অর্থাৎ সেই সমস্ত রাশির সঙ্গে কখনোই বিবাহ করার চেষ্টা করবেন না, তাহলে পরে আপনাদের সমস্যা আরো অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে। প্রথম হচ্ছে ভালো করে নোট করে রাখবেন যে বৃশ্চিক রাশির মানুষদের সর্বপ্রথম কন্যা রাশি এবং মকর রাশির সঙ্গে বিবাহ করা শুভ। এছাড়াও কন্যা রাশি, মকর রাশি, বৃষ রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং ধনু রাশি, এই সমস্ত রাশির সঙ্গে যদি কন্যা রাশি বিবাহ করে সেটি খুবই শুভ হিসাবে মানা হয়ে থাকবে। এর মধ্যে আরেকটু ভাঙলে পারে বিষয়টা এরকম আসবে যে বৃশ্চিক রাশির সঙ্গে প্রথম ম্যাচ যেটা হবে সেটা হচ্ছে মকর রাশি এবং কন্যা রাশি। এরপরে যদি আপনারা কনসিডার করা যেতে পারে বৃষ রাশিকে, কনসিডার করবো না, প্রথমেই প্রাধান্য পাবে। যদি আমরা 1-2 নাম্বার হিসাবে সাজাই তাহলে প্রথমেই হচ্ছে কন্যা রাশি, তারপরেই হচ্ছে মকর রাশি, তারপরে হচ্ছে বৃষ রাশি, তারপরে হচ্ছে মীন রাশি এবং তারপরে হচ্ছে কর্কট রাশি, এবং সর্বশেষ মানে একদম সব থেকে নিম্নমানের মিল পাওয়া যাবে ধনু রাশির সাথে। বৃশ্চিক রাশির সাথে, মাফ করবেন, বৃশ্চিক রাশির সাথে আর কি বলছি আমি,
বৃশ্চিক রাশির সাথে আবার বলছি যে কন্যা রাশি, মকর রাশি, বৃষ রাশি, মীন রাশি এবং কর্কট রাশির বিবাহের মিল পাওয়া যায়। অর্থাৎ আপনাদের বিবাহের ক্ষেত্রে এই ধরনের রাশির পাত্র খোঁজা উচিত, বা আপনারা যদি ছেলে হন তাহলে পরে এই ধরনের পাত্রী, এই ধরনের রাশির পাত্রী আপনাদের জন্য খোঁজা উচিত। এর সঙ্গে সঙ্গে ধনু রাশিটাকেও কনসিডার করা হয়েছে, কারণ ধনু রাশি অবশ্যই একটি দ্বিদ্বাদশ রাশি, কিন্তু যেহেতু মঙ্গলের মিত্র বৃহস্পতি এবং সেই কারণে ধনু রাশিটাকে কনসিডার করা হয়েছে এবং ধনু রাশির সঙ্গে আপনারা বিবাহ করতে পারেন, কিন্তু এটি সর্বনিম্ন তালিকার মধ্যে রয়েছে। বৃশ্চিক রাশির সঙ্গে কখনোই বিবাহ করা উচিত নয় তুলা রাশি, মেষ রাশি এবং তুলা রাশি, মেষ রাশি, মিথুন রাশি, এই তিনটে রাশি কিন্তু অবশ্যই বিবাহ বর্জিত করা উচিত এই রাশিতে। অর্থাৎ আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা কিন্তু মেষ রাশির সাথে, তুলা রাশির সাথে এবং মিথুন রাশির সাথে বিবাহ করবেন না, তাহলে পরে কিন্তু সমস্যা আরো বৃদ্ধি পেতে পারে। কারণ এই ধরনের রাশিগুলোর সাথে কিন্তু বৃশ্চিক রাশির মনের মিল খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। এবারে এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির সাথে সিংহ রাশিরও কিন্তু খুব একটা ম্যাচিং পাওয়া যায় না। বৃশ্চিক রাশির থেকে সিংহ রাশি একদম একটা ডিফারেন্ট রাশি। হ্যাঁ, তো বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা সিংহ রাশিটাকে একটু অ্যাভয়েড করবেন, এই রাশির মানুষদের সঙ্গে বিবাহ না করাটাই আপনাদের ক্ষেত্রে উচিত। বৃশ্চিক রাশির সাথে যে কটি রাশি বললাম সেই কটি রাশির সঙ্গে বিবাহ করা ভালো। এবার যদি মনে করা যাক যে বৃশ্চিক রাশির মানুষ যদি কোনো বৃশ্চিক রাশির মানুষের সঙ্গে বিবাহ করে, তাহলে পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে, একটি হচ্ছে বিশাখা, একটি হচ্ছে অনুরাধা এবং একটি জ্যেষ্ঠা। আপনার যেই নক্ষত্রটি হবে, অর্থাৎ আপনার কোনো না কোনো একটি নক্ষত্র অবশ্যই হবে, নয় বিশাখা হবে, নয় অনুরাধা হবে বা নয় জ্যেষ্ঠা হবে। আপনার যেই নক্ষত্র হবে সেই নক্ষত্রটি ছাড়া অন্য যে দুটি নক্ষত্র রয়েছে সেই দুটি নক্ষত্রের যদি পাত্র আপনি পান বা পাত্রী যদি আপনি পান, তাহলে পরে আপনি সেখানে বিবাহ করতে পারেন। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা বৃশ্চিক রাশির মানুষকে যদি বিবাহ করে, তাহলে আপনার যে নক্ষত্র সেই নক্ষত্র যেন তারও না হয়। দুজনেরই যদি সেম নক্ষত্র হয়ে যায় তাহলে নারী বেদ হয়ে যাবে, এবং নারী বেদ সর্বদাই শাস্ত্রে বলেছে বিবাহ বর্জিত। নারী বেদে যদি বিবাহ করা হয় তাহলে বিভিন্ন রকমভাবে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে এবং সন্তান হতে বাধা সৃষ্টি করবে, তাই এইটিকে আপনারা অবশ্যই বর্জন করবেন। এবারে আরো একটি প্রশ্ন রয়েছে, যেটি হচ্ছে যে বৃশ্চিক রাশি, আমি প্রত্যেকটি রাশি সম্পর্কেই অনুষ্ঠান করব যে তাদের কোন কোন রাশির সঙ্গে বিবাহ করা উচিত বা বিবাহের ক্ষেত্রে কি কি দেখা উচিত। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বিবাহ করার সময় গণ নিয়ে একটা সমস্যা হয়, এবং যেমন বিশাখা এবং জ্যেষ্ঠা দেবাড়িগণ কিন্তু অনুরাধা দেবগণ। মানে বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে, যদি বিশাখায় জন্ম হয় তাহলে দেবাড়িগণ হবে, যদি অনুরাধায় জন্ম হয় তাহলে দেবগণ হবে, এবং যদি জ্যেষ্ঠাতে জন্ম হয় তাহলেও দেবাড়িগণ হবে। তাহলে পারে এবারে বৃশ্চিক রাশির মধ্যে যারা বিবাহ করতে যাবেন তাদের ক্ষেত্রে একটা বড় কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা কোন গণের মানুষকে বিবাহ করব। অর্থাৎ দেবাড়ি গণের মানুষরা সবসময় কেয়ার করে যে আমাদের তো দেবাড়ি গণের সাথে দেবাড়ি গণেরই বিয়ে হয়, আমরা তো ওখানে দেবগণ বা নরগণ পাচ্ছি, দেবাড়িগণ পাচ্ছি না, তাহলে কি হবে, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আমি সর্বদাই একটি কথা বলি, আমি গণ নিয়ে আগে একটি অনুষ্ঠান করেছিলাম, অনেক বিতর্ক আছে, আমাকে অনেকেই এই অনুষ্ঠানটি করার জন্য বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করেছিল, এবং ঠিকই আছে সবটাই, যে যেরকম ভাবে শিখেছে বিষয়টাকে সে সেরকম ভাবেই এক্সপ্লেন করবে ব্যাপারটাকে। আমি গণটাকে খুব বেশি প্রাধান্য দিই না, গণটি অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু এটি অষ্টকূটের একটি বড় পার্ট, এবং এই অষ্টকূটের মধ্যে 36 পয়েন্ট আছে, মানে জোটক বিচার করলে পরে আমরা 36টা পয়েন্ট আমরা দেখতে পাই টোটাল, মাফ করবেন। তো এই 36টি পয়েন্টের মধ্যে একটি অন্যতম পয়েন্ট হচ্ছে গণ, এবং এই গণের মিল যদি হয় তাহলে পরে বলা হয় যে দুজনের গণ হচ্ছে আসলে দুজনের মেন্টালিটিকে নির্দেশ করে, যেমন চন্দ্র দুজনের মনকে নির্দেশ করে। অবশ্যই জোটক বিচারটা কিন্তু চন্দ্র কেন্দ্রিক একটি বিচার, তো সেই ক্ষেত্রে গণ হচ্ছে দুজনের মেন্টালিটিকে নির্দেশ করে। এরকম নয় যে দেবগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হয়ে গেলে পারে সে মৃত্যু হয়ে যাবে, এই কথাগুলো খুবই যুক্তির মতো নয়, অযৌক্তিক বলে মনে হয়।
কারণ জ্যোতিষশাস্ত্র অনেক বড় সাবজেক্ট, ওর মধ্যে এরকম একটা ছোট্ট কথা এত বড় সমস্যা করতে পারে না যে তার মৃত্যু হয়ে গেল গণের মিলন ম্যাচিং না হওয়ার কারণে। এর এতটা সহজ শাস্ত্র নয়, এটা অনেক বড় শাস্ত্র। তাই তাহলে যদি এরকমই হতো তাহলে পারে মানে যে কেউ প্রেডিকশন করে ফেলতে পারতো, জ্যোতিষ শেখার আর দরকার ছিল না। দেবগানীগণের সঙ্গে দেবগণের বিয়ে হতো, আমরা বলে দিতে পারতাম যে কোনো ছেলে বলে দিতে পারতো যে ও তো মরে যাবে, ও তো মারা যাবে, ওর কোনো আর বিবাহিত জীবনে কিছু নেই। এরকম ব্যাপারটা নয়, এত সহজ নয় মৃত্যুর জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক অনেক বড় ক্যালকুলেশন রয়েছে, ঠিক আছে? এবং যেই ক্যালকুলেশন বহু জ্যোতিষী শিখেও বুঝে উঠতে পারে না সর্বশেষ পর্যন্ত। কারণ আমরা তখন বাধ্য হয়ে বলি যে আমরা বাধ্য হয়েই বলি যে মৃত্যু ভগবানের হাতে এবং এটি সঠিক, অনেক বড় হিসাব। কিন্তু খেয়াল রাখতে হবে যে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে, গণের ক্ষেত্রে আমি কিন্তু একটুখানি বলবো যে গণের যদি মিল না হয় এটা খুব বড় সমস্যার কিন্তু কিছু নয়। জোটকে যদি মিল হয়ে যায় তাহলে পারে কিন্তু গণটাকে কনসিডার করা হয়। কারণ জোটক বিচারের ক্ষেত্রে 36 পয়েন্টের মধ্যে 18তে পাস দেওয়া হয়েছে। তার মানে 18তে পাস মানে 18 নাম্বার নেওয়া হয়েছে এবং 18 নাম্বার ছাড়া হয়েছে। তাহলে 18 নাম্বার যেটা ছাড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 18তে পাস এই কারণেই দেওয়া হয়েছে যে 18 নাম্বার পেলে মিনিমাম তার সঙ্গে বিবাহ করা যায়। এইবারে যে কটা 18-র সঙ্গে তার মানে 18 ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে সেই ছেড়ে দেওয়ার নাম্বারটি কোনো না কোনো অমিলের কারণেই হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই গণটাকে নিয়ে খুব বেশি সমস্যা করি না। এর জন্য আমি বলি যে জোটক বিচারটা দরকার আছে করা, এবং এর সঙ্গে সঙ্গে ওভারল্যাপিং বিচারটা করার দরকার আছে। ওভারল্যাপিং বিচারটা কি করে যে দুজনের সঙ্গে দুজনের যে চন্দ্র, যেমন আমরা জোটক বিচার করে চন্দ্র থেকে আমরা মনের মিলটা দেখলাম যে দুজনের মনের কতটা মিল থাকবে, কিন্তু ওভারল্যাপিং বিচার থেকে আমরা দেখব যে দুজনের সঙ্গে দুজনের সামাজিক কতটা মিল থাকবে, তার সঙ্গে তার অর্থনৈতিক কতটা মিল থাকবে, তার সঙ্গে তার শারীরিক কতটা মিল থাকবে, একে অপরের জন্য কতটা ভাগ্যের উন্নতি সূচক, একে অপরের জন্য কতটা মস্তিষ্কের ডেভেলপমেন্টের সূচক, একে অপরের পরিবারের সঙ্গে যে যৌথতা, যেই সন্ধি, সেই সন্ধি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এগুলো আমরা ওভারল্যাপিং থেকে দেখি। এবং ওভারল্যাপিং বিচার একটি খুবই যুক্তি সংযত একটা বিচার বলা যেতে পারে। এবারে ব্যাপার হচ্ছে যে এইগুলো করলেই যে সবকিছু হয়ে গেল তা কিন্তু নয়। একজন জ্যোতিষী যখন আপনার বিভিন্ন বিচার করার পরে বিভিন্ন দোষ ত্রুটিকে বার করে এবং সেই দোষ ত্রুটি থেকে আপনাকে বলে যে এই ধরনের দোষ ত্রুটিগুলির প্রতিকার করে তারপরে বিবাহ করবেন, আপনারা অনেকে আছেন, বহু মানুষ সতর্ক, প্রতিকার করেই আপনারা চলেন, কিন্তু বহু মানুষ কিন্তু আজও অসতর্ক, তারা কিন্তু ওই প্রতিকারের ব্যাপারটাকে অ্যাভয়েড করে যান। মনে করে যে কোনো অসুবিধা নেই, মিল হয়ে গেছে, জ্যোতিষী তো দু একটা কথা বলেছে নেগেটিভ, ওটা ওরকম জ্যোতিষীরা বলে তারপরে বিবাহ করে ফেললেন। আর তারপরে শুরু হলো বিবাহিত জীবনে নানান সমস্যা। আবার জ্যোতিষীর কাছে আসবেন, হয়তো সেই জ্যোতিষীর কাছে আসবেন না লজ্জায়, কিন্তু অন্য জ্যোতিষীর কাছে যাবেন এবং তাকে গিয়ে বলবেন যে দেখুন আগের জ্যোতিষীকে তো আমি জোটক বিচার করিয়েছিলাম, তিনি বললেন সব ভালো, কিন্তু দেখুন কি অবস্থা। কিন্তু আপনি হয়তো বললেন না যে সেই জ্যোতিষী ভালো বলেছিল, কিন্তু তার সঙ্গে দুটো পয়েন্ট এমন বলেছিল যেখানটা প্রতিকার করতে বলেছিল, সেইটা কিন্তু আপনি করেননি। তো সেই দিকগুলো আপনাদেরকে অনেকটা সতর্ক হতে হবে। চলে আসি আবার আলোচনাতে। জোটক বিচার করা তো দূরের কথা, আগে প্রথমে পাত্র খোঁজার জন্য রাশির ম্যাচিংটা ফার্স্ট দেখবেন যে কোন ধরনের রাশির সঙ্গে আপনারা বিবাহ করবেন। এরপরে আপনাদের কি মাঙ্গলিক যদি দোষ থাকে আপনারা কিন্তু মাঙ্গলিক ছেলে যদি হয় তাহলে মাঙ্গলিক মেয়ে খোঁজার চেষ্টা করবেন। এখানেও দেখে নিতে হবে যে মঙ্গল কতটা স্ট্রেংথফুল ভাবে মাঙ্গলিক করেছে, কারণ কিছু মাঙ্গলিক হয় কমজোর, কিছু মাঙ্গলিক হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু মাঙ্গলিক সাংসারিক অশান্তি দেয়, কিছু মাঙ্গলিক মৃত্যুও দিয়ে দেয়। তাহলে আমাকে বিচার করতে হবে যে সেই মাঙ্গলিকটা কতটা গুরুত্বপূর্ণ মাঙ্গলিক, সেটাও কিন্তু একজন জ্যোতিষীর কাছে হিসাবের বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা হিসাব করে এগোবার চেষ্টা করবেন, কিন্তু প্রথমে আপেক্ষিকভাবে আপনারা যখন পাত্র খুঁজবেন বা পাত্রী খুঁজবেন, আপনার যদি মাঙ্গলিক থাকে তারও যেন মাঙ্গলিক হয়, এরকমই পাত্র বা পাত্রী খোঁজার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে সেটি হচ্ছে যখনই বিশেষ করে পাত্রী খুঁজবেন, ঠিক আছে, বা পাত্র খুঁজবেন, তখন আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস, যে লগ্নটাকে কিন্তু আপনারা কেউ দেখেন না। সেই ক্ষেত্রে আপনার লগ্ন, অর্থাৎ আপনার মেয়ের জন্য ধরুন আপনি পাত্র খুঁজছেন, সেই ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনি তো রাশির ম্যাচিংটাকে খুঁজে নিলেন, কিন্তু লগ্নটার দিকে তাকাচ্ছেন না, কিন্তু লগ্নটার দিকেও তাকান
এবং আপনার মেয়ের যেটি লগ্ন হবে, অর্থাৎ আপনার যেটি লগ্ন হবে সেই লগ্নকে 1 নম্বর লিখুন এবং সেই 1 নম্বর থেকে ডান দিকে পরপর গুনতে থাকুন এবং ডান দিকে গুনতে গুনতে 6 নম্বর, 8 নম্বর আর 12 নম্বর ঘরটার মধ্যে একটা টিক মার্ক দিন। আর যেই রাশিগুলো পড়বে সেই ঘরগুলো, সেই রাশিগুলোর ছেলের যাতে, যার সঙ্গে বিবাহ করতে চলেছেন সেই ছেলেটি যাতে সেই লগ্ন না হয়। যেমন আমরা রাশির মিলটা দেখলাম, তেমন লগ্নেরও কিন্তু একটা মিল দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে আবার বলছি, আপনার মেয়ের বা আপনার যে লগ্ন হবে সেই লগ্নকে 1 নম্বর লিখুন এবং তারপরে ডান দিক থেকে পরপর 1, 2, 3, 4 করে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘরের মধ্যে গিয়ে একটা টিক চিহ্ন দিন, একটা মার্ক করুন এবং যেই মার্কগুলোতে যেই রাশি হবে সেই রাশি অনুসারে যেন যার সঙ্গে বিবাহ করছেন তার লগ্ন না হয়। তাহলে মনে করা যাক আপনার মেষ লগ্ন, তাহলে আপনার 6 নম্বর ঘর হচ্ছে কন্যা, আপনার 8 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক এবং আপনার 12 নম্বর ঘর হচ্ছে মীন। তাহলে পারে আপনি ওই ছেলে যখন খুঁজবেন বা পাত্র বা পাত্রী যেই খুঁজুন না কেন, আপনি খেয়াল রাখবেন যে যার সঙ্গে আপনি বিবাহ করছেন তার তো রাশির ম্যাচটা দেখেছেন, কিন্তু লগ্নটাও দেখে নেবেন তার যাতে কন্যা লগ্ন, বৃশ্চিক লগ্ন বা মীন লগ্ন না হয়। এই জায়গাটা একটুখানি দেখার চেষ্টা করবেন, তাহলে আরো ব্যাপারটা ভালো জায়গায় আসবে। এরকম করে যদি আপনারা এগোন এবং বিবাহ মোটামুটি যখন এগিয়ে যাবেন তারপরে কিন্তু অবশ্যই জটক বিচার করান এবং ওভারল্যাপিং বিচার করান। জটক বিচারও কিন্তু অনেকে দেখেছি 36-এর মধ্যে 30 পেয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। এর মানে কিন্তু এই নয় যে জটক বিচার আমরা করাবো না। জটক বিচার একটা শাস্ত্র সম্বন্ধীয় বিচার, জটক বিচারটা অবশ্যই করাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা ওভারল্যাপিং বিচারটাকে করাবো, আরো স্ক্যান করা যায়, আরো সূক্ষ্ম জায়গায় যাওয়া যায় এই বিচারটা করে। এবং তারপরে যদি আমরা বিবাহ করি তাহলে পরে আমাদের বিবাহিত জীবনটা অনেকটা ভালো হবে। বৃশ্চিক রাশির জীবনেতে, বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা, আপনারা এখনো অবধি যারা বিবাহ করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সতর্ক হন, কারণ আপনাদের জীবনে এমনি অটোমেটিক্যালি ভাবে সমস্যা চলে আসে। এই জন্য বারবার আমি বলি, বারবার এই রাশি সম্পর্কে অনুষ্ঠান করে জানাবার চেষ্টা করি যে একটি বিবাহিত জীবনে যদি একবার ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, সেই লস কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। তাই আগে থাকতে সতর্ক। এখন অবধি যাদের হয়ে গেছে তাদের তো কিছু করার নেই। বহু মানুষ আপনারা আমার কাছে এসে বিভিন্ন রকম ভাবে আপনাদের জীবনের কাহিনী আমাকে বলেন, আমি শুনি এবং সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বারবার ঠকে যাওয়া, বারবার তাকে ভুল বোঝা, তাকে ডমিনেট করা, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে রয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জটক বিচার, ওভারল্যাপিং বিচার করিয়ে বিবাহ করান এবং যেই ধরনের রাশিগুলি বললাম সেই ধরনের রাশিগুলোর সঙ্গে ম্যাচ করিয়ে তারপরে পাত্র বা পাত্রী খুঁজুন। আমার আশা, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের বিবাহিত জীবন ভালো হবে, সুন্দর হবে। এছাড়াও যাদের বিবাহিত জীবনের সমস্যা, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছাড়াছাড়ি, ডিভোর্স, সেপারেশন ইত্যাদি ইত্যাদি সমস্যা চলে আসছে, তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সঠিক গ্রহ প্রতিকার করান। আপনাদের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবেন, নইলে এই সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে এবং আপনি জানেন যে ধীরে ধীরে সেটা বড় আকার ধারণ করছে, তাহলে পরে তার সঠিক প্রতিকার করা দরকার আছে। একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে গিয়ে কনসাল্ট করা দরকার আছে, আলোচনা করা দরকার আছে, তার থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, তাহলেই আপনি কিন্তু ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার। আর একটা কথা অবশ্যই বলবো, অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, কারণ জ্যোতিষশাস্ত্রকে লজিক, যুক্তির সাথে জানতে গেলে পরে অ্যাস্ট্রো টিপসের পর্দায় চোখ রাখতেই হবে আপনাকে। নমস্কার।